এখন রোগের সংক্রমণ বাড়ছে, আল্লাহ জানে কার ভাগে কি আছে। আচ্ছা, এখন আমরা আগের দিন কি পড়ছিলাম বলো। এটা সময় না কেন, কি আশ্চর্য। আগের দিন কি পড়ছিলাম একটু বলো। স্যার আমাদের তো হৃৎপিণ্ড শুরু করছিলেন, তারপরে বাহ্যিক গঠনের 2টা লাইন লেখাই দিছিলেন খালি। ও, তোমরা তো তাহলে দেখা যায় অনেক পিছনে আছো। জি স্যার, আমাদের হৃৎপিণ্ডের একটা গঠন, ক্লাস নেওয়া হয়নি। তোমাদের বোধহয় একটা না দুইটা ক্লাস মিস গেছে, তাই না? জি স্যার। ঠিক আছে, তাহলে আমাকে তো সেই ক্লাস নিতে হবে, সেই ক্লাস নিতে হবে, নিব, অবশ্যই নিব। তাহলে হৃৎপিণ্ডের গঠন সম্পর্কে তোমরা কি কোনো নোট করছো, কোনো কিছু নোট, টোটালি কোনো কিছু নোট করছো? হৃৎপিণ্ড লিখে এর অবস্থান, তারপরে দৈর্ঘ্য এগুলো লিখছিলাম, আর বাহ্যিক গঠনের 2টা লাইন লিখছিলাম। অনেকটা এরকম যে হৃৎপিণ্ড দেখতে অনেকটা মোচার ন্যায়, যার উপরের অংশকে বেজ এবং নিচের অংশকে অ্যাপেক্স। এই শুধু এই কথাটুকুই লিখছো, তাই না? আর তো কিছু লিখতে পারো না, জি তাই স্যার, না? গঠনের মধ্যে এতটুকু লিখছি, বাট হৃৎপিণ্ড সম্পর্কে এর আগে একটা প্যারা দিছিলেন। আচ্ছা, এমনিতে কি আলোচনা করছিলাম বা আরেকটু আলোচনা করবো হৃৎপিণ্ড নিয়ে? জি স্যার, আলোচনা করেন। ঠিক আছে, একটু আলোচনা করি, তারপর নোটে যাই। তোমরা কি বলা যায়, যে ক্লাস একটা বা দুইটা মিস গেছে, আমি কিন্তু সেটা নিব, এ ব্যাপারে অবশ্যই আমি আশাবাদী, নিব ক্লাস। কিন্তু আজকের ক্লাসে উপস্থিতি এত কম, এটা তো আবার দুঃখজনক। মাত্র 6 জন আছে ক্লাসে, সেরকম কেন? এই এখন আবার একজন আসলো। ক্লাসে উপস্থিতি কম হলে তো ভালো লাগে না। আগের দিন ধরো আমার একটা দুর্ঘটনা ছিল, সেই জন্য আমি ক্লাস নিতে, তোমরা উপস্থিত থাকবে না, সেটা তো কাম্য নয়। ঠিক আছে, এখন মন দিয়ে শোনো, খেয়াল করো। আমাদের এই যে হৃৎপিণ্ড, ঠিক আছে, এই ধরো একটা মানুষ, এটা ধরো একটা মানুষ। এখন এই মানুষের এই যে ধরো দেহটা, এটা ধরো পা, ইত্যাদি ইত্যাদি, এই দেহের ভেতর যেটাকে বলা হয় বাংলায় দেহ গহ্বর, ইংরেজিতে তুমি বলতে পারো সিলোম। এই দেহ গহ্বরটার প্রায় মাঝখানে একটা আড়াআড়ি পর্দা থাকে। এই আড়াআড়ি পর্দার নাম ডায়াফ্রাম। বুঝতে পারছো? আড়াআড়ি পর্দাটার নাম হচ্ছে ডায়াফ্রাম। এই পর্দাটার উপরের যে চেম্বার, তার নাম বক্ষ গহ্বর। আর এই পর্দার নিচের যে চেম্বার, টোটালটা তো দেহ গহ্বর। উপরেরটার নাম বক্ষ গহ্বর, নিচেরটার নাম উদরীয় গহ্বর। উদরীয় গহ্বর ইংরেজিতে বলে, এটাকে বলা হয় থোরাসিক ক্যাভিটি, আর এটাকে বলা হয় অ্যাবডোমিনাল ক্যাভিটি। এই যে বক্ষ গহ্বর, এটার দুই পাশে দুইটা ফুসফুস থাকে, এই দুইটা ফুসফুস থাকে। তার দুই ফুসফুসের এখান থেকে এরকম দুইটা একটা শ্বাসনালী বের হয়। এই দুই ফুসফুসের মাঝখানে সামান্য বাম দিক ঘেঁষে হৃৎপিণ্ডটা অবস্থান করে, এবং হৃৎপিণ্ডটা যেখানে অবস্থান করে সেই জায়গাটার নাম হচ্ছে মিডিয়া স্টিনাল অঞ্চল। হৃৎপিণ্ড যে জায়গায় অবস্থান করে সেই জায়গাটার নাম হচ্ছে মিডিয়া স্টিনাল অঞ্চল। এখন এই বুকের যে ভেতরটা, সেখানে তুমি যদি খেয়াল করো, এই বুকের ভেতরে পাঁজর আছে। আমাদের বুকের ভেতরে 12 জোড়া পাঁজর আছে। কত জোড়া পাঁজর আছে বলো? 12 জোড়া। এক পাশে থাকে 12টা, আর এক পাশে থাকে 12টা। সেই পাঁজরগুলোর আবার নাম্বার আছে, 1 2 3 4 5, এইভাবে শুরু করে 12টা নাম্বার আছে। এখন এই ধরো আমাদের শ্বাসনালী, এই ধরো আমার একটা ফুসফুস, আর এই ধরো একটা ফুসফুস, দুইটা ফুসফুস, এই একটা ফুসফুস আর এই একটা ফুসফুস। এখন এই বাম দিকে, এই শ্বাসনালীর বাম দিকে এই বরাবর এখানে যে হৃৎপিণ্ডটা অবস্থান করে, এই যে ধরো হৃৎপিণ্ডটা, এটা হচ্ছে হৃৎপিণ্ড। সেই হৃৎপিণ্ডের অবস্থানটা হচ্ছে এরকম। এই যে পাঁজরগুলো, এই পাঁজরগুলোর তো নাম্বারিং করা যায়, 1 2 3 4 5। দেখা যাচ্ছে 2 নাম্বার পাঁজর থেকে শুরু করে 5 নাম্বার পাঁজর পর্যন্ত এই জায়গাটুকু দখল করে হৃৎপিণ্ড অবস্থান করে।
বুঝতে পারছো? বুকের বাম পাশে যে পাঁজর আছে তার দ্বিতীয় থেকে শুরু করে পঞ্চম পাঁজর এতখানি জায়গা জুড়ে হৃৎপিণ্ড অবস্থান করে। পাঁজরকে অনেক সময় বলা হয় পরশুকা। তাহলে আমরা হৃৎপিণ্ডের সঠিক অবস্থান যদি বলি তাহলে সেটা কিরকম? আমাদের ডায়াফ্রামের ঠিক উপরে। বুঝতে পারছো? দুই ফুসফুসের মাঝে সামান্য বাম দিকে দ্বিতীয় থেকে পঞ্চম পাঁজরের ঠিক নিচে হৃৎপিণ্ড অবস্থান করে, এবং হৃৎপিণ্ড যে জায়গা জুড়ে অবস্থান করে সেই জায়গাটার নাম হচ্ছে মিডিয়া স্টিনাল অঞ্চল। এই কথাগুলো কি আমাদের নোটে আসছে? জি স্যার, এগুলা ছিল। এই দ্বিতীয় থেকে পঞ্চম পাঁজর এই কথাটাও কি বলছিলাম? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা হৃৎপিণ্ডের অবস্থান জানি। ওই তো যাচ্ছি, আমি ওইখানে নিয়ে যাচ্ছি তোমাদের। ঠিক আছে, হৃৎপিণ্ডের অবস্থান আমরা জেনে গেছি। এখন হৃৎপিণ্ডের গঠন নিয়ে যদি কথা বলি, প্রথমে আসো বাহ্যিক গঠন। হৃৎপিণ্ডটা দেখতে এরকম এরকম। উপরের এই যে জায়গাটা, এই জায়গাটা একটু চ্যাপ্টা বেশি, আর নিচের দিকটা আস্তে আস্তে সরু। এই উপরের দিকে যে জায়গাটা চ্যাপ্টা, ওই জায়গাটাকে বলা হয় বেস। আর নিচের দিকটা আস্তে আস্তে যে সরু হচ্ছে সেই দিকটাকে বলা হয় নিলয়। এখন যে জায়গাতে অলিন্দ থাকে ওই দিকটা একটু চ্যাপ্টা, আর যে জায়গাটা নিলয় থাকে সেই দিকটা বেশ লম্বা। এই অলিন্দের যে অঞ্চল আর এই নিলয়ের যে অঞ্চল, তার মাঝামাঝি বরাবর এরকম একটা আড়াআড়ি দাগ কাটা থাকে, একটা খাস কাটা থাকে। বোঝাই যায় যে এই উপরের দিকটাতে অলিন্দ আছে, নিচের দিকটাতে নিলয় আছে, আড়াআড়ি একটা অনেকটা খাঁজ কাটা থাকে। এই খাঁজটার একটা নাম আছে, এই খাঁজের নাম হচ্ছে করোনারি সালকাস। করোনারি সালকাস। তাহলে হৃৎপিণ্ডের উপরের দিকে যে চ্যাপ্টা অংশ, সাকিব আনমিউট কেন তুমি? উপরের দিকে যে চ্যাপ্টা অংশ যে বরাবর অলিন্দ থাকে, আর নিচের দিকের যে সরু অংশ যে বরাবর নিলয় থাকে, সেখানে একটা আড়াআড়ি খাঁজ কাটা থাকে। এই খাঁজ কাটার জায়গাটার নাম হচ্ছে করোনারি সালকাস। আমি বুঝলাম না সাকিব, আমি তোমাকে মিউট করে দিই, একটু পরপর তুমি আনমিউট হয়ে যাও কেন? তোমাকে তো মিউট করে রাখি, তুমি আনমিউট হলে তো একটা শব্দ আসে তোমার ওখান থেকে। করোনারি সালকাস বলে। এই হচ্ছে একটা কথা। এবার আরেকটা কথা বলি, আমরা হৃৎপিণ্ডের ভেতরে ঢুকবো একটু পরে, বাইরের কথাগুলো শেষ হয় নাই এখনো। এই হৃৎপিণ্ডের বাইরে একটা খুব পাতলা আবরণ আছে। হ্যাঁ, বাইরে একটা খুব পাতলা মেমব্রেন আছে। আমি একটা কাজ করি, আমি অপর পৃষ্ঠায় যাই, এখানে জায়গা চাপাচাপি, এখানে আঁকার দরকার নেই, এখানে আমরা আসি। এই আমি আবার হৃৎপিণ্ডটা আঁকলাম। যতবার আঁকবো ততই ভালো, ততই আমাদের শেষ করি। এই উপরের চ্যাপ্টা জায়গাটাকে কি বলে? তুমি কি বলবা? বলো বলো বলো, কি বলবা? বেস। নিচের এই আস্তে আস্তে যে সরু হচ্ছে এই জায়গাটাকে তুমি কি বলবা? অ্যাপেক্স। এই দুই জায়গাটার যে সংযোগস্থল, এই জায়গাটাকে কি বলবা? বলো। করোনারি সালকাস। বলো। SULCUS। সালকাস বানানটা এরকম হবে, SULCUS, সালকাস। আচ্ছা, এখানে তো দেখি যে ঢাকার যে ছেলেগুলো, ওরা তো একজনও জয়েন করে নাই। মুসা জয়েন করছো? মুসা গালিব? জি স্যার, আমি করছি স্যার, আমার 2 মিনিট দেরি আর হয়েছিল। বাকিরা কই? ওরা কই? স্যার ওদের মেসেজ দিছে, এখন দেখি ও আসে কিনা অফলাইনে। আমাদের আজকে এত অ্যাবসেন্ট থাকলে তো মুশকিল। মনে হয় আগের ক্লাসটা করতে পারে না, এই জন্য সবার মন ভেঙে গেছে।
সেরকম হলে তো হবে না। একটা ক্লাস একটা দুর্ঘটনার কারণে বন্ধ থাকতেই পারে। আমার এক খুব ক্লোজ রিলেটিভ হঠাৎ করে মারা গেছে, আমি তো সেটা গ্রুপে জানাইছি, সেজন্য পরের ক্লাসে আমি না জানাইলে কিন্তু আর ক্লাস মিস দেওয়ার সুযোগ নেই। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, করোনারি সালকাসের কথা বলা হয়ে গেল, ওই কথাটা এখন বলবো। এই যে হার্টের একদম সবার বাইরে, হ্যাঁ সবার বাইরে খুব পাতলা, হ্যাঁ তোমরা চাইলে রাফ খাতায় এই ছবি আঁকতেও পারো। হ্যাঁ, আমি যা কিছু করি তা যদি রাফ খাতায় করো তাহলে আবার নোট করার সময় ওটা সাথে থাকলে ভালো লাগবে। এরকম একটা পাতলা আবরণ থাকে, কিন্তু এখানে আমি তো দূরে দেখাইছি, এটা একদম গায়ের সাথে লেগে থাকে এবং এত পাতলা এবং এত স্বচ্ছ, খালি চোখে খুঁজে পেতে কষ্ট হবে। কিন্তু আমরা তো এখানে ওরকম আঁকতে পারবো না, আর যেহেতু আমাদের দেখাইতে হবে, চিনাইতে হবে, তাই আমরা তো ওরা অত পাতলা করে আঁকতে পারবো না। এই আবরণটার আবার দুইটা স্তর আছে। দেখো আমি ওই যে লাল করে যে আবরণটা আঁকছি সেটাকে আবার দুইটা লেয়ার দিছি। এই আবরণটার বাইরের যে স্তর সেটাকে বলা হয় প্যারাইটাল স্তর, প্যারাইটাল লেয়ার। হ্যাঁ, আর ভেতরের যে স্তর সেটাকে বলা হয় ভিসেরাল লেয়ার। এই দুই লেয়ারকে একসাথে বলে পেরিকার্ডিয়াম। তাহলে হার্টের একদম বাইরে পাতলা যে স্তর থাকে সেই স্তরটাকে আমরা একসাথে বলবো পেরিকার্ডিয়াম। সেই স্তরের আবার দুইটা উপস্তর আছে, বাইরের স্তরটার নাম প্যারাইটাল লেয়ার, ভিতরের স্তরটার নাম ভিসরাল লেয়ার। এই দুই স্তরের মাঝে, হ্যাঁ পেরিকার্ডিয়ামের যে দুইটা লেয়ার তার মাঝের জায়গাটা কিন্তু খালি না, একটা স্বচ্ছ, একটা পিচ্ছিল তরল পদার্থ দ্বারা এই দুই লেয়ারের মাঝখানটা ভরা থাকে। সেই তরল পদার্থটার নাম পেরিকার্ডিয়াল ফ্লুইড। কি নাম বলো? পেরিকার্ডিয়াল ফ্লুইড। হ্যাঁ, এই তরলটা পিচ্ছিল, তো হার্টের উপরে যদি হঠাৎ করে একটা চাপ পড়ে বা আঘাত লাগে তাহলে আঘাতটা ও বাইপাস করে দিতে পারে, ভাইব্রেট করে ডাইভার্ট করে সরিয়ে দিতে পারে। অর্থাৎ এই পেরিকার্ডিয়াল ফ্লুইডের কাজ হচ্ছে হার্টটাকে সুরক্ষা দেয়া, যেন বাইরের আঘাত, তাপ, চাপ এগুলো হার্টের মধ্যে ঢুকতে না পারে, টাচ করতে না পারে। এটার কথা বলা হয়ে গেল। এবার আসো আমাদের এই হার্টের ভেতরের কথা বলবো। ভেতরের কথা আর কি বলবো, হার্টের ভেতরে 4টা চেম্বার থাকে। কয়টা চেম্বার থাকে বলো? আমাদের হার্টে কয়টা চেম্বার থাকে? 4টা। হ্যাঁ, উপরের চেম্বার দুইটা চওড়ায় বেশি, লম্বায় কম, আর নিচের চেম্বার দুইটা চওড়ায় কম, লম্বায় বেশি। উপরের চেম্বার দুইটাকে বলা হয় অলিন্দ বা অ্যাট্রিয়াম। অলিন্দও বলে, অ্যাট্রিয়ামও বলে। এটাকে তুমি বলবা হাতের সাপেক্ষে উল্টা, ডান অলিন্দ। আর এটাকে তুমি বলবা হাতের সাপেক্ষে উল্টা, কারণ তুমি আরেকজনেরটা দেখতে পাচ্ছ, বাম অলিন্দ। নিচেরটাকে কি বলবা? নিচেরটাকে বলবা ডান নিলয়। আর এটাকে কি বলবা? বাম নিলয়। বোঝা গেল? এখানে আবার এরকমের গেট আছে, সেগুলো আমি আঁকবো উপর থেকে রক্ত নিচের দিকে আসার জন্য। আচ্ছা ভালো কথা। আর এইখানে একটা দুই অলিন্দের মাঝখানে কি ঝাপসা দেখো কেন? গালিব তুমি ঝাপসা দেখো? জি তাহলে স্যার, আমার ভালো দেখা যায় না স্যার, কেন নেট কিছু ফলো করছে নাকি? দেখা যায় না সম্ভবত স্যার, আমার নেট খারাপ। এই সবাই কি ঝাপসা দেখো নাকি? স্যার আমার নেট খারাপ। ও তাহলে গালিবের নেট ডাউন করছে, আবার ঠিক হবে আনে, ঠিক হবে আনে। আচ্ছা এখন শোনো মন দিয়ে, খুব ইম্পর্টেন্ট কথাগুলো শোনো মন দিয়ে। তাহলে উপরের চেম্বার দুইটা হচ্ছে অলিন্দ, যাকে ইংরেজিতে অ্যাট্রিয়াম বলে, আর নিচের চেম্বার দুইটা হচ্ছে নিলয়, যাকে ইংরেজিতে ভেন্ট্রিকেল বলে। সেগুলো আরো পরে আমি লিখবো এগুলো, এখন কিছু ধারণা নাও, তারপরে আমি আরো পরিষ্কার করে ভেতরের ছবিটা আঁকবো। এবার মন দিয়ে শোনো, সেটা হচ্ছে এই যে দুইটা অলিন্দ তার মাঝখানে কিন্তু এরকম একটা ওয়াল আছে। এই ওয়ালটাকে বলে আন্ত অলিন্দ পর্দা। তোমরা কিন্তু রাফ খাতায় আঁকবা আমার সাথে সাথে। এই ওয়ালের নাম হচ্ছে আন্ত অলিন্দ, মানে ইন্টার অ্যাট্রিয়াম, হ্যাঁ মেমব্রেন, আন্ত অলিন্দ পর্দা। আর দুই নিলয়ের মাঝখানে আবার এরকম একটা আছে ওয়াল, এই ওয়ালের নাম হচ্ছে আন্ত
নিলয় পর্দা। তাহলে বোঝা গেল দুই অলিন্দের মাঝখানে যে ওয়াল তার নাম আন্ত অলিন্দ পর্দা, দুই নিলয়ের মাঝে যে ওয়াল তার নাম আন্ত নিলয় পর্দা। এবার আমরা একটা কাজ করতে হবে, একটা ছবি আঁকতে হবে, বুঝছো? সেই ছবিটা তোমরাও আমার সাথে সাথে আঁকবা। মন দিয়ে শোনো, ছবিটা আমার সাথে কিন্তু এখন আঁকবা, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আমার কথা শুনবা না মন দিয়ে? এই আমার সাথে সাথে আঁকো, হ্যাঁ। একা একা আঁকতে গেলে দেখা যাবে একটু সমস্যা হতে পারে, আমরা একসাথে আঁকবো। আরে মশা, এত মশা, কোথায় যাবো? আঁকতেছো প্লিজ? জি। আমি তো কথা তালে তালে এক জায়গায় একটু ভুল করে ফেললাম। এখানে একটা ফাঁকা রাখা দরকার ছিল, ভুলে গেছি আমি। এখানে আবার একটা, এখান থেকে নল বের হবে, সেজন্য এখানে একটা ফাঁকা রাখার কথা ছিল। সেই ফাঁকা রাখার কথা আমি ভুলে গেছি। ওটা আঁকতে গেলে আরো একটু কসরত করতে হবে। এটা আগে শেখো, তারপর ওইটা এঁকে দেবো আমি। এটা দিয়ে আগে একটা কনসেপ্ট তৈরি হোক, তারপরে ওইটা এঁকে দেবো আমি। আর একটু বড় আঁকলে ভালো হইতো, তাহলে জিনিসগুলো আরো দেখাইতে সুবিধা হইতো। আচ্ছা, তোমরা তো এটা আঁকতেছো, আমি পাশে আর একটা বড় করে আঁকি, আমার সময় লাগবে না আঁকতে। তাহলে এই যে এখানে একটা ভুল করছে, ওই ভুলটাও থাকবে না। মনে রাখা যায় না এত কিছু, যে ফাঁকাগুলো রাখতে হবে। একটা ফাঁকা, এখানে আবার এই আরেকটা ফাঁকা, আবার এই আরেকটা ফাঁকা। এই এই আমি তো আর একটু বড় আঁকতে চাইলাম, তারপরে দেখি আবার আস্তে আস্তে ছোটই হয়ে যেতেছে। এই এই একটু বড় আঁকলে দেখাইতে সুবিধা হয়, কিন্তু কেন যেন আঁকতে গেলে আস্তে আস্তে ঠিকই ছোট হয়ে যায়, বড় আর হয় না। এই আগের চেয়ে একটু বড় হয়েছে মনে হয়। এই 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 ছবি বারবার প্র্যাকটিস করবা, বুঝতে পারছো? যত প্র্যাকটিস করবা ততই ঠিক ভাবে হয়ে যাবে, একবারে আঁকলে একবারে অত পারা যায় না। এই, এখন ওয়ালটা একটু মোটা করে দাও। এই, এখানে একটু ওয়াল মোটা করে দাও।
এই মোটামুটি যা আঁকছি এইটুকু আঁকতে পারছো সবাই? জি স্যার, হয়েছে কোন রকমের। আমি প্র্যাকটিস। কোনো রকম হলেই চলবে, কোনো রকম হলেও চলবে, কোনো রকম হলেই চলবে, বেশি ভালো দরকার নেই। এটা কিন্তু একদম সিম্পলিফাইড ছবি। হার্টের ভেতরটা কি এত সহজ, এত সিম্পল না, ভেতরে তো অনেক কিছুই আছে। কিন্তু আমরা এখানে একটা সরল ছবি আঁকছি, কারণ পরীক্ষার সময় যেন আঁকা যায়। তোমাদের একটা ছবি আছে বইয়ের মধ্যে, সেটা আমি এঁকে দিতে পারবো, এঁকে দেবো, কিন্তু পরীক্ষার সময় ওটা তোমরা আঁকতে পারবা না, কঠিন হয়ে যাবে। সেই জন্য ওই ছবিটাকে আমি এই ছবিতে রূপান্তরিত করছি। তোমরা যদি পরীক্ষার সময় এইটা আঁকো তাহলেই হবে, আর এটা আঁকতে পারবা, এটা আঁকা কঠিন না। এটাকে তুমি কয়েকবার প্র্যাকটিস করলে আঁকতে পারবা। এখন আমি বলি এখানে কি কি আছে, সেই জায়গাগুলো চেনার চেষ্টা করো, চিহ্নিত করো। হ্যাঁ, খেয়াল করো, এটা হচ্ছে বাম অলিন্দ। কি এটা বলো? আমি কিন্তু কিছুটা ধারণা একটু আগে দিয়ে, বাম অলিন্দ বলো, এটা কি? বাম অলিন্দ। হ্যাঁ, এটা কি? বাম নিলয়। বাম নিলয় স্যার, বাম নিলয়। স্যার নীলয় মানে ভেন্ট্রিকুলার না স্যার? হ্যাঁ, নিলয় ইংরেজি ভেন্ট্রিকেল, আর অলিন্দ ইংরেজি অ্যাট্রিয়াম। তাহলে এইটা হবে ডান, ডান অলিন্দ, ডান নিলয়। এইটুকু আমাদের এখন পরিষ্কার ধারণা হয়ে গেল। এবার বাকি কথাগুলোর দিকে তাকাও। এই অলিন্দের যে ওয়াল, এই যে অলিন্দের ওয়ালটা, তার চেয়ে কিন্তু নিলয়ের ওয়ালটা মোটা করে আঁকতে হবে। সেটা যেমন সত্য, এই ডান নিলয়ের চেয়ে বাম নিলয়ের ওয়াল আরো বেশি মোটা করে আঁকতে হবে। দেখো আমি তাই করছি না? ডান নিলয়ের চেয়ে, হ্যাঁ ডান নিলয়ের চেয়ে দেখো বাম নিলয়ের প্রাচীর অনেক মোটা, প্রায় 3 গুণ বেশি মোটা। সেভাবে আমি আঁকছি নাকি আঁকি নাই? ঠিক আছে না? এটা খেয়াল করবা। এইটা কি? আন্ত অলিন্দ পর্দা। এটা কি? আত্মনিলয় পর্দা। ঠিক আছে। এখন এই যে দেখো ডান অলিন্দ, তার সাথে 3টা শিরা যুক্ত আছে, এই 3টাকে বলা হয় শিরা। কি কি? এই যে এটা, এটার নাম হচ্ছে করোনারি শিরা। বাংলায় লিখবো কিনা ভাবতেছি না, ইংরেজিতে বাংলায় লিখলাম, যাও। করোনারি শিরা। এই শিরাটার কাজ হচ্ছে হার্টের সব জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কালেক্ট করে এখানে নিয়ে আসা। তোমরা নিশ্চয়ই জানো প্রত্যেকটা কোষের মধ্যে গ্লুকোজ যখন অক্সিজেন দ্বারা ভাঙে, তখন কার্বন ডাই অক্সাইড আর পানি আর শক্তি তৈরি হয়। সেই কার্বন ডাই অক্সাইড জিনিসটা বিষাক্ত। হার্টের কাজ হচ্ছে দেহের সব জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কালেক্ট করে সেটাকে পাম্প করে রক্তের অক্সিজেনটাকে বাইরে বের করে দেবে। হার্টের কাজ কি? দেহের সব জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কালেক্ট করবে, এবং সেই রক্ত সব এই চেম্বারটার মধ্যে আসবে। তারপরে সেই রক্ত এখান থেকে এখানে আসবে, এখান থেকে এই নল দিয়ে চাপ দিয়ে পাম্প করে ফুসফুসে পাঠিয়ে দিবে। তারপর ফুসফুস সেই রক্তের কার্বন ডাই অক্সাইডটাকে বাতাসে বের করে দেবে, আবার অক্সিজেনটাকে মিশিয়ে দিবে।
অক্সিজেন যুক্ত রক্ত আবার এই নল দিয়ে এসে ঢুকবে। সেগুলো আমি আস্তে আস্তে দেখাচ্ছি। এখন এটা তো সত্য যে আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু বিষাক্ত। ওটা যদি দেহের মধ্যে থেকে যায় তাহলে কিন্তু তুমি মারা যাবে। এখন সেই কার্বন ডাইঅক্সাইডটাকে রক্তের মাধ্যমে কালেক্ট করে নিয়ে আসতে হবে। এখন এই হার্ট, সে নিজেও তো একটা অঙ্গ, তারও তো প্রত্যেকটা কোষের মধ্যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। হার্টও তো হাজার হাজার কোটি কোটি কোষ দিয়ে তৈরি। সুতরাং হার্টেরও প্রত্যেকটা কোষের মধ্যে 20 কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। সেই হার্টের প্রত্যেকটা কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড কালেক্ট করে যে শিরার মাধ্যমে এই ডানলিনদের মধ্যে আসে, সেই শিরার নাম কি? বলো কি নাম? করোনারি শিরা। অনেক সময় এই শিরাটা কোথাও একটু প্রকোষ্ঠর মতো চ্যাপ্টা হয়, দেখা গেল একটু প্রকোষ্ঠের মতো একটু চ্যাপ্টা হলো, তখন অনেক সময় বলা হয় করোনারি সাইনাস। এই শিরাটা কোথাও কোথাও একটু চ্যাপ্টা বেশি। সাইনাস মানে প্রকোষ্ঠ। এই শিরাটা যদি কোথাও কোথাও একটু বেশি চ্যাপ্টা হয়, তখন সেই চ্যাপ্টা জায়গাটাকে বলে করোনারি সাইনাস। মনে থাকবে? এই শিরার কাজ কি? এই শিরার কাজ কি বলো? হৃৎপিণ্ডের সকল অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কালেক্ট করে এই ডান অলিন্দে নিয়ে আসা। এই শিরাটার আবার অনেক শাখা প্রশাখা আছে। হার্টের একদম গায়ে হাজার হাজার শিরা জালের মতো ছড়ানো আছে দেখবা। সেই সব শিরার মাধ্যমে হার্টের সব জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কালেক্ট করে এই শিরাটার মাধ্যমে এখানে নিয়ে আসে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এবার এই করোনারি সাইনাস আর কিছু না। করোনারি শিরাটা যদি ধরো এই দিকে খেয়াল করো, এই যে এটা মনে করো করোনারি শিরা, এই যেটা। এখন এই শিরাটা কোনো একটা জায়গায় একটু চ্যাপ্টা হয়ে গেল বেশি, এরকম, তাহলে এখানে একটা চ্যাপ্টা জায়গা তৈরি হলো। যেখানে চ্যাপ্টা হবে ওই জায়গাটার নামই সাইনাস। সাইনাস শব্দের অর্থ হচ্ছে প্রকোষ্ঠ। সাইনাস শব্দের অর্থ কি? প্রকোষ্ঠ। করোনারি শিরা যেখানে চ্যাপ্টা হবে বেশি, ওই জায়গাটার নামই হচ্ছে করোনারি সাইনাস বা করোনারি প্রকোষ্ঠ। মনে থাকবে? ঠিক আছে। এবার এই শিরাটা হচ্ছে কি, এই ধরো হার্ট তোমার দেহের যেখানে থাকে তার উপরের দিকে তোমার যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে, তোমার 2 কাঁধ আছে, তোমার 2 হাত আছে, তোমার গলা আছে, তোমার মাথা আছে, সব জায়গা থেকে, অর্থাৎ হার্ট যেখানে অবস্থান করে তোমার, এই ধরো তোমার হার্ট, এই হার্টের উপরে তোমার যত দেহের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, কাঁধ আছে, 2 হাত আছে, গলা আছে, মাথা আছে, সব জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কালেক্ট করে এই শিরাটা নিয়ে আসে। এই যে শিরাটা, এই শিরাটার নাম হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা। বলো কি নাম? ঊর্ধ্ব মহাশিরা। ঊর্ধ্ব মহাশিরা। তবে অনেক সময় এই শিরাটাকে আবার অনেক সময় মানে ইংরেজিতে বলে সুপেরিয়র ভেনা কাভা। এখানে আমি বাংলাটাই লিখে যাই, নোটের মধ্যে আমি আবার ইংরেজিটা লিখে দেবো অনেক। ঊর্ধ্ব মহাশিরা বলে, আবার সুপেরিয়র ভেনা কাভা ইংরেজিতে বলে। এটার কাজ হচ্ছে হৃৎপিণ্ড যে বরাবর অবস্থান করে তার উপরের সব জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কালেক্ট করে এই চেম্বারের মধ্যে নিয়ে আসে। আর এই একটা শিরা দেখো, এই যে শিরাটা, এই শিরাটার নাম হচ্ছে নিম্ন মহাশিরা। কি নাম? নিম্ন মহাশিরা। হ্যাঁ, ইংরেজিতে বলে ইনফেরিয়র ভেনা কাভা। এই শিরাটার কাজ হচ্ছে হার্ট তোমার যেখানে আছে তার ঠিক নিচে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, হার্টের নিচে তোমার যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, শরীরের যত বিভিন্ন, তোমার কোমর বলো, পেট বলো, পাকস্থলী বলো, ক্ষুদ্রান্ত্র বলো, বৃহদান্ত্র বলো, পা বলো, হিপ বলো, হার্টের নিচের সব জায়গা থেকে সে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কালেক্ট করে নিয়ে আসে। তাহলে সবাই মিলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কালেক্ট করে নিয়ে আসলো এই চেম্বারটার মধ্যে। এই চেম্বারটার নাম কি বলবা না? এই চেম্বারের নাম বলবা না? হ্যাঁ, এই চেম্বারের নাম কি বলো? রাইট অ্যাট্রিয়াম। ডান অলিন্দ বা রাইট অ্যাট্রিয়াম। ঠিক আছে। হ্যাঁ মুসা, এখন দেখা যায় পরিষ্কার আগের চেয়ে? জি স্যার, একটু অনেক ভালো হয়েছে। আগের চেয়ে ভালো হয়েছে, ঠিক আছে। এখন শোনো, এই চেম্বারটা যখন বড় হয়,
কারণ এই যে হৃৎপিণ্ডের যে ওয়াল, এই হৃৎপিণ্ডের ওয়ালের মধ্যে এক ধরনের পেশি আছে। হৃৎপিণ্ডের ওয়ালটা এক ধরনের পেশি দিয়ে তৈরি, সেই পেশিটাকে বলে হৃৎপেশি। কি পেশি বলতো? হৃৎপেশি। ইংরেজিতে বলে কার্ডিয়াক মাসেল। এই হৃৎপেশিটা সংকোচন প্রসারণ ক্ষম। এই হৃৎপেশির মধ্যে আবার একটা কথা আছে, তুমি যদি হার্টের এই ওয়ালটা, যে কোনো জায়গার ওয়াল যেটা হৃৎপেশি দিয়ে তৈরি, সেটাকে আবার তুমি বড় জুম করে দেখো, ধরো ধরো মনে করো হার্টের ওয়াল, এখানে তুমি জুম করলা, এটাই মনে করো হৃৎপেশি। এই হৃৎপেশির মধ্যে আবার তুমি 3টা লেয়ার পাবা। হার্টের যে কোনো জায়গার ওয়াল তুমি যদি জুম করো, তুমি 3টা লেয়ার পাবা। দেখো এখানে আমি 3টা লেয়ার রাখছি। সবচেয়ে বাইরের যে লেয়ার সেটাও পাতলা, আর সবচেয়ে ভেতরের যে লেয়ার সেটাও পাতলা, কিন্তু মাঝখানের লেয়ারটা অনেক পুরু। 3টা লেয়ার এখানে দেখা যায় না? যায় না? এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা সবচেয়ে যে বাইরের লেয়ার, সবচেয়ে বাইরের লেয়ারটাকে বলে এপিকার্ডিয়াম। সবচেয়ে ভেতরের যে লেয়ার তাকে বলে এন্ডোকার্ডিয়াম। এই 2টা লেয়ারই পাতলা, কিন্তু মাঝের লেয়ারটা কিন্তু অনেক পুরু। এই লেয়ারটাকে বলে মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম। এই মায়োকার্ডিয়াম পেশিগুলো খুব সংকোচন প্রসারণশীল। এই পেশির উপরেই নির্ভর করে হার্টের সংকোচন আর প্রসারণ, মায়োকার্ডিয়াম পেশি। তার মানে হার্টের যে ওয়াল, যেটা হৃৎপেশি দিয়ে তৈরি, তার আবার 3টা লেয়ার আছে। বাইরের লেয়ারের নাম এপিকার্ডিয়াম, এটাও পাতলা। ভেতরের লেয়ারের নাম এন্ডোকার্ডিয়াম, এটাও পাতলা। এই এপি আর এন্ডোর মাঝখানে বেশ পুরো একটা লেয়ার আছে, নাম মায়োকার্ডিয়াম। এই মায়োকার্ডিয়াম পেশিগুলো সংকোচন প্রসারণ করে বলেই হার্ট সংকোচন প্রসারণ করে। এখন ধরো এই অলিন্দ, যেটার নাম ডান অলিন্দ, সে যদি প্রসারিত হয় তাহলে এর ভেতরে জায়গা বেড়ে যাবে। বেড়ে গেলে সে এই শিরাগুলোর মাধ্যমে রক্ত টেনে নেবে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সবার কাছ থেকে টেনে এই চেম্বারটার মধ্যে নিয়ে আসবে। এই চেম্বারের নাম কি? ডান অলিন্দ। এই চেম্বারটা চাপ দেয়, হ্যাঁ ডানের চেম্বার, রাইটের চেম্বার, এই চেম্বার যদি চাপ দেয় তখন কি হবে জানো? এখানে একটা কপাট আছে, কপাটিকা আছে। এই কপাটিকার নাম ট্রাইকাসপিড কপাটিকা। ট্রাইকাসপিড কপাটিকা। কেন ট্রাইকাসপিড হলো আমি বলছি সেটা। ট্রাইকাসপিড কপাটিকা। কপাটিকাকে ইংরেজিতে বলে ভালভ। অনেক সময় শোনো না, হার্টের ভালভ নষ্ট হয়ে গেছে, সে ভালভ হচ্ছে এই কপাটিকা। এদের কাজ হচ্ছে রক্ত যে কোনো একদিকে যাবে, উল্টা দিকে যেতে পারবে না। তো এই ট্রাইকাসপিড কপাটিকা কেন নাম দেওয়া হয়েছে? তুমি তো এখানে হার্টটাকে লম্বচ্ছেদ করছো, যে কারণে এক সাইড দিয়ে দেখতে পাচ্ছ জিনিসটা এরকম। ধরো এই হচ্ছে নল, এরকম। এই হচ্ছে কপাট, এই একটা দরজা, এই একটা দরজা, এই একটা দরজা। যখন রক্ত আসবে এই দরজা 3টা নিচের দিকে ঝুলে খুলে যাবে। তাহলে এখানে এমন একটা দরজা। আবার এই পাশে একটা কপাট আছে, এই যে কপাট, এটার নাম হচ্ছে বাইকাসপিড কপাটিকা। এটার নাম বাইকাসপিড কপাটিকা। সেটা কেন বাইকাসপিড? কপাটিকা। এটা ট্রাইকাসপিড, এইমাত্র যেটা আঁকলাম। দেখতেই পাচ্ছ যে 3টা পাল্লা আছে দরজার। রক্ত যখন ওই দিক দিয়ে ঠেলা দিবে তখন এই পাল্লা 3টা এমন ভাবে লাগানো আছে, এই ওয়ালের সাথে লাগানো আছে চারপাশে। এই জায়গাটা কিন্তু খালি ফাঁকা, তখন এই পাল্লা নিচের দিকে ঝুলে যাবে।
ঝুলে গেলেই উপর থেকে হু হু করে রক্ত নিচের দিকে নামবে। কিন্তু উল্টা দিকে যদি ঠেলা দাও তাহলে এই ঝুলে পড়া পাল্লা আবার উপরের দিকে উঠে দরজা আটকায় যাবে। কপার জিনিস পারছো না পারো নাই? জি স্যার। হ্যাঁ, কে জানো কি একটু বললাম, স্যার আমি এই যে শুনলাম না, আবার বলো। ট্রাইকাসপিডের ব্যাপারটা কাটা কাটা শোনা গেছে, তো একবার একটু বলেন। ট্রাইকাসপিড আর বাইকাসপিড ব্যাপারটা ভালো করে শুনতে পাও নাই, এই তো? জি স্যার। লাইনে থাকো, আমি একটা ছবি দেখি বইয়ের থেকে দেখাতে পারি কিনা। আমি যে আঁকছি ওটা হয়তো ভালো বুঝাতে পারি নাই, আমি দেখি বইটা খুলছি, বইয়ের থেকে দেখা। আর যদি তুমি আড়াআড়ি ভাবে কাটো তাহলে নিচ থেকে কাটা অংশটা নিচ থেকে দেখো, এখন তাকাও এই দরজাটার দিকে তাকাও, এটা কিন্তু একটা, এখানে কিন্তু একটা ছিদ্র আছে, রক্ত আসতে পারবে। তাহলে দেখো এই ছিদ্রটা মানে এই কয়টা পাল্লা আছে এখানে, দরজা আছে কয়টা, 1 2 3, দেখতে পাচ্ছ কয়টা? 3টা। হ্যাঁ, এই জন্য এটার নাম কি এখানে লেখা আছে, পড়ো। জি স্যার, এবার বুঝতে আর এই পারছি। আর এই যে দরজাটা, ওই এইভাবে তো আর আমি আঁকতে পারি না, এই জন্য আমি বইটা বাইর করছি। এই যে দরজাটা এখানে কয়টা পাল্লা? 2টা স্যার। হ্যাঁ, এই জন্য এটার নাম কি? তাহলে বুঝছো ট্রাইকাসপিড আর বাইকাসপিড বুঝছো? ঠিক আছে, এখন শোনো, তো এইখানে তো রক্ত আসলো, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এবার যখন এই চেম্বারটা চাপ দেবে তাহলে এই রক্ত সব নিচের দিকে নামবে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিচের দিকে নামবে। এই চেম্বারটার নাম কি? নিচের এই চেম্বারটার নাম কি? ডান ঠিক নিলয়। আছে, নামলো। এই চেম্বারের মধ্যে থাকবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, তাহলে ডান অলিন্দের মধ্যেও কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আর ডান নিলয়ের মধ্যেও কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এবার এই ডান নিলয়টা যদি চাপ দেয় তাহলে হবে কি জানো, এইখান থেকে রক্তটা বের হয়ে যাবে। এই যে নলটা, এই নলটার নাম হচ্ছে পালমোনারি ধমনী। এইটার মধ্য দিয়ে ওই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত একদম ফুসফুসের মধ্যে চলে যাবে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এই ধমনীর নাম হচ্ছে পালমোনারি ধমনী। বলো কি নাম? পালমোনারি ধমনী। তোমরা সবসময় মনে রাখবা, নরমাল ধমনী যে কাজ করে, পালমোনারি ধমনী তার উল্টা কাজ করে। নরমাল ধমনী অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, কিন্তু এই ধমনীটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। পালমোনারি ধমনী, পালমোনারি শিরা, এরা সবসময় উল্টা কাজ করবে। তাহলে এই যে নল, এই নলের মধ্যে দিয়ে রক্ত যাচ্ছে, কোথায় যাচ্ছে বলতো? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় যাবে? ফুসফুসে যাবে। এই নলটার নাম হলো পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী। আচ্ছা, এখন এইখানে দেখো, এখানে আবার একটা কপাটিকা আছে, ওই যে দেখো কপাটিকা। এই কপারটা এমন, তুমি যদি কাছে এনে জুম করে দেখো তাহলে দেখবা এই কপারটা এরকম, দেখো এরকম। যখন রক্ত উপরের দিকে যাবে খুলে যাবে। এইটা ধরো নল, এটা পালমোনারি ধমনী, এইখানে এই এই হচ্ছে কপাটিকা। দেখতে অনেকটা মনে হয় যেন 2 খণ্ড চাঁদের মতো। এই জন্য এই কপাটিকার নাম সেমি লুনার কপাটিকা। লুনার মানে চাঁদ, চন্দ্রাকার, সেখান থেকে নাম হয়েছে সেমি লুনার কপাটিকা। এই কপাটিকার নাম সেমি লুনার কপাটিকা। তারপরেও আবার আছে, এইটাও একটা সেমি লুনার কপাটিকা। এই যে নলটা, এই নলটার নাম এখনো বলি নাই, পরে বলবো। এইটাও কিন্তু এরকম দেখতে অর্ধচন্দ্রাকার, সেজন্য এটাও একটা সেমি লুনার কপাটিকা, এটাও একটা সেমি লুনার কপাটিকা। কিন্তু এই সেমি লুনার কপাটিকার নামটা এই ধমনীর নামের সাথে মিল করে রাখবো। এটার নাম হচ্ছে পালমোনারি সেমি লুনার কপাটিকা। নোট আজকে না দিলেও অসুবিধা নাই, তুমি আগে বোঝো হার্টের ভেতরটা কেমন, ভেতরে আগে তোমার নিজের মনের মধ্যে নাও, তারপরে নোট। পালমোনারি সেমি লুনার কপাটিকা, ঠিক আছে? যখন এই ডান নিলয়টা চাপ দেবে তখন এই কপাট খুলে যাবে, পালমোনারি সেমি লুনার কপাট খুলে যাবে।
তখন এই পালমোনারি ধমনির মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে চলে যাবে। এইটুকু পর্যন্ত কি বুঝছো আমি এখন যা কথা বললাম? জি স্যার, বুঝতে পারছি। স্যার আবার আরেকবার বলি, এটা হচ্ছে ডান অলিন্দ, এটা ডান নিলয়। এই ডান অলিন্দের সাথে 3টা শিরা লাগানো আছে। এইটা করোনারি শিরা, এইটা ঊর্ধ্ব মহাশিরা, এইটা নিম্ন মহাশিরা। যখন এই ডান অলিন্দটা বড় হয় তখন এই শিরাগুলোর মাধ্যমে রক্ত এই ডান অলিন্দের মধ্যে চলে আসতে বাধ্য হয়, কারণ এই জায়গাটা বড় হয়ে যায়, তখন রক্ত টেনে নিয়ে আসে ডান অলিন্দ। আচ্ছা, এই করোনারি শিরার মাধ্যমে হার্টের সব জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসবে। ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে হার্ট যেখানে অবস্থিত তার উপরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসবে। নিম্ন মহাশিরার মাধ্যমে হার্ট যেখানে অবস্থিত তার নিচে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসবে। এবার এই চেম্বারটা যখন চাপ দেবে, ডান অলিন্দটা যখন সংকুচিত হবে, তখন উপরের কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এই নিচের ডান নিলয়ের মধ্যে নেমে আসবে এবং এখানে যে একটা কপাট আছে ট্রাইকাসপিড কপাটিকা সেটা খুলে যাবে, তারপরে রক্ত নিচে নেমে আসবে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। তারপরে যখন এই ডান নিলয় চাপ দিবে তখন এইখানে সেমিলুনার কপাটিকা আছে, সেই কপাটিকার মাধ্যমে পালমোনারি ধমনির মাধ্যমে রক্ত ফুসফুসে চলে যাবে। এই পালমোনারি ধমনির মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান নিলয় থেকে ফুসফুসে চলে যাবে। বুঝতে পারছো না পারো নাই? ওকে, এবার আসো এই বাম সাইড নিয়ে কথা বলবো, এতক্ষণ ডান সাইড নিয়ে কথা বলছি। এইটার নাম কি? এই প্রকোষ্ঠের নাম কি? বাম অলিন্দ। হ্যাঁ, লেফট অ্যাট্রিয়াম। এই প্রকোষ্ঠটা যখন বড় হবে তখন স্বাভাবিকভাবে এর মধ্যে জায়গা বেড়ে গেলে সে রক্ত টেনে নিয়ে আসবে। এই একটা দেখো শিরা আছে, এই শিরাটার মাধ্যমে ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত এই চেম্বারের মধ্যে চলে আসবে। এই শিরাটার নাম পালমোনারি শিরা। কি নাম? পালমোনারি শিরা। পালমোনারি শিরা। হ্যাঁ, দুইটা থেকে আসবে। এটার আবার দুইটা শাখা আছে, এদিকে একটা যায় এদিকে একটা যায়, দুই শাখা দিয়ে দুই ফুসফুস থেকে এসে একসাথে এটার মধ্যে ঢোকে। বুঝছো? পালমোনারি শিরা, যার কাজ হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত টেনে নিয়ে আসে। সরি, এটা ভুল হয়েছে, একটা কথা বলা ভুল হয়েছে। এটা দুইটা থাকে, বুঝতে পারছো? এটা থাকে দুইটা, এখানে একটা দেখাইছি না, আরো একটা দেখানো দরকার ছিল। দুইটা আলাদা আলাদা ভাবে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসে, একটা আনে ডান ফুসফুস থেকে আরেকটা আনে বাম ফুসফুস থেকে। দুইটা আলাদা আঁকা উচিত ছিল, এখানে একটা আঁকছি না, ভুল হয়ে গেছে। এই জন্যই আমি বলি কি ব্যাপার এরকম হলো কেন। দুইটা আলাদা আলাদা ভাবে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসে। পালমোনারি শিরা দুইটা থাকে, একটা আসে ডান ফুসফুস থেকে, একটা আসে বাম ফুসফুস থেকে। দুইজনে আলাদা আলাদা ভাবে অক্সিজেন যুক্ত রক্ত টেনে নিয়ে আসে। সরি, দুইটা একসাথে নিয়ে আসে তা না, এটার আবার দুইটা শাখ থাকে তা না, দুইটা আলাদা থাকে শিরা। দুইটা পালমোনারি শিরা, একটা রাইট একটা লেফট, দুইটা দুই ফুসফুস থেকে আসে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে। আচ্ছা যাই হোক, আসলো, এই হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত এখানে আসলো। এই চেম্বারটার নাম কি? বাম অলিন্দ। এবার এই চেম্বারটা যখন চাপ দেয় তখন সেই রক্ত নিচের দিকে নেমে আসে। কোন রক্ত? অক্সিজেন যুক্ত রক্ত। তাহলে দেখা যাচ্ছে আমাদের হার্টের ভেতরে ডান পাশে সবসময় থাকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, ডান অলিন্দের মধ্যেও ডান নিলয়ের মধ্যে, আর বাম পাশে থাকতেছে অক্সিজেন যুক্ত রক্ত। বাম অলিন্দেও অক্সিজেন যুক্ত রক্ত, বাম নিলয়ের মধ্যে অক্সিজেন যুক্ত রক্ত। এই একটা কপাটিকা আছে যেটার নাম আগেই বলা হয়ে গেছে, বাইকাসপিড কপাটিকা। দরজা খুলে গেল, উপরের রক্ত নিচের দিকে চলে আসলো। এবার এই চেম্বারটা যখন চাপ দেবে, এই চেম্বারটা কিন্তু অনেক জোরে চাপ দেবে, কারণ এই যে চেম্বারের ওয়াল এটা অনেক মোটা। এই চেম্বারটার নাম হচ্ছে বাম নিলয়। সে এত জোরে চাপ দেবে যে এইখান থেকে রক্ত প্রচন্ড বেগে এই নলের মধ্যে ঢুকবে, এবং এই নলের মুখে একটা কপাটিকা আছে, এই নলটার নাম হচ্ছে মহাধমনী। মহাধমনী ইংরেজিতে বলে অ্যাওর্টা। আর্টারি মানে ধমনী, সেখান থেকে অ্যাওর্টা কথাটা এসেছে। বাংলায় বলে মহাধমনী, ইংরেজিতে কি বলে? কি বলে? এওরটা। অ্যাওর্টা। এই ধমনীটার মুখে যে একটা কপাটিকা আছে, সেমিলুনার কপাটিকা, এটার নাম অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। এখানে যেমন নাম দিছিলা পালমোনারি সেমিলুনার কপাটিকা, এই অ্যাওর্টা বা মহাধমনীর মুখে যে কপাটিকা থাকে
তার নাম হচ্ছে অ্যাওরটিক সেমিলুনার কপাটিকা। ওই কপাট খুলে যাবে, দেখতে চাঁদের মতো অর্ধচন্দ্রাকার, সেই জন্য সেমিলুনার। অ্যাওরটিক সেমিলুনার, এই কপাট খুলে, হ্যাঁ এটাও অর্ধচন্দ্রাকার, এটাও অর্ধচন্দ্রাকার। অর্ধচন্দ্রাকার কিভাবে হয় সেই এই তো দেখাইলাম। এটাও অর্ধচন্দ্রাকার, এটাও অর্ধচন্দ্রাকার, এরকম অনেকটা। বোঝার চেষ্টা করো। এই এই একটা পার্ট, এই একটা পার্ট, তাহলে অর্ধচন্দ্রাকার বলা যায় না? চাঁদ অর্ধেকের মতো না? এই যে ধরো চাঁদটা যদি পুরো আঁকতা তাহলে এরকম আঁকা লাগতো। এখন চাঁদের অর্ধেক আঁকলে এইখান থেকে কেটে দিলাম এটুক বাদ, তাহলে এরকম হলে অর্ধচন্দ্রাকার বলা যায় না? যায় না? যায়। তাহলে এটা হচ্ছে অ্যাওরটিক সেমিলুনার কপাটিকা। এটা খুলে গেলে এই অ্যাওরটা বা মহাধমনির মধ্যে দিয়ে রক্ত বের হয়ে আসতে থাকে প্রচন্ড বেগে। সেই রক্ত কি রক্ত? অক্সিজেন যুক্ত রক্ত। কোন রক্ত? কেমন রক্ত? অক্সিজেন যুক্ত রক্ত। রক্ত। এই মহাধমনির মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত বের হয়ে সারা দেহে ছড়িয়ে যায়। দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে অক্সিজেন যুক্ত রক্ত ছড়িয়ে যায়। এবং আরেকটা কথা বলা উচিত ছিল, এই যে অ্যাওরটা বা মহাধমনী, এটার গোড়ায় আবার এখান থেকে দুইটা ছোট্ট ছোট্ট ধমনী বের হয়। বের হয়ে একটা যায় এই ডান দিকে, আর একটা যায় বাম দিকে। এই যে দুইটা ধমনী বের হয়, এদের কাজ হচ্ছে হার্টের সব জায়গায় আবার অক্সিজেন যুক্ত রক্ত পৌঁছে দেওয়া। এই যে মহাধমনী, তার গোড়ার থেকে একটা বের হয় ডান দিকে গাছের শিকড়ের মতো, আর একটা বের হয় বাম দিকে। বের হয়ে এই মহাধমনীর ভিতরে যে অক্সিজেন যুক্ত রক্ত আছে, তার অংশ বিশেষ এই দুই ধমনীর মধ্যে ঢুকে যায়, ঢুকে হার্টের সব জায়গায় অক্সিজেন সাপ্লাই দিবে। এইটার মাধ্যমে বের হয়ে দেহের সব জায়গায় অক্সিজেন যুক্ত রক্ত যাবে, কিন্তু হার্টের মধ্যেও তো অক্সিজেন যুক্ত রক্ত সাপ্লাই দিতে হবে, তা নাহলে তো হার্ট নিজে বাঁচবে না। এই যে দুইটা ধমনী বের হয়, একটা ডান দিকে একটা বাম দিকে, এই দুইটা ধমনীর নাম হচ্ছে করোনারি ধমনী। কি নাম বলো? করোনারি ধমনী। করোনারি ধমনী। করোনারি সাইনাস যেমন হার্টের সব জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড রক্ত কালেক্ট করে নিয়ে আসে, করোনারি ধমনী ঠিক তেমনি হার্টের সব জায়গায় অক্সিজেন যুক্ত রক্ত সাপ্লাই দেয়। করোনারি ধমনী। অনেক সময় এই ধমনীর মধ্যে যদি চর্বি জমে তাহলে ব্লক হয়ে যায়, বলে না হার্টে ব্লক হয়েছে, এই ধমনীটার ভেতরে ব্লক হয়। তখন কি হয়, হার্টের ভেতরে আর সব জায়গায় অক্সিজেন যুক্ত রক্ত সাপ্লাই যায় না, তখন হার্টের মধ্যে ব্যথা হয়। তাহলে এই হচ্ছে হার্টের ভেতরকার পরিবেশ। দেখি তো কতটুকু মনে রাখতে পেরেছো। আবার আমি ছবিটা আঁকতে যাচ্ছি, আমার হাতে 7-8 মিনিট সময় আছে। আজকে আমি নোট দিব না, আমি শুধু তোমাদের শেখাবো। নোটটা আসল না, নোটটা পরে। আগে দেখো শিখতে পারছো কতটা। আবার আমার সাথে সাথে তোমরা রাফ খাতায় ছবি আঁকবা। শিখতে হলে বারবার ছবি আঁকতে হবে, তা নাহলে শিখতে পারবে না। প্রথমবার ছবি একটু ভুল ত্রুটি হবে, পরের বার আবার একটু ভুল কমে যাবে, এরকম আর। আঁকতেছো কি আমার সাথে না আঁকতেছো না? না আঁকলে কিন্তু শিখতে পারবে না। আঁকতেছো? জি স্যার। স্যার। হ্যাঁ, কাগজের মায়া করলে চলবে না, এবং চেষ্টা করো একটু বড় করে আঁকতে, তাহলে আর ঘিঞ্জি ঘিঞ্জি হবে না। এই আবার ভুল করছি আমি, দেখো এখান থেকে যে একটা বড় এই দাগটা থাকবে না, এই দাগটা না থাকলে ভালো হতো। এই দাগটা থাকবে না কিন্তু, এটা ভুলে দিছি, মানে মনে ছিল না যেখানে একটা ফাঁকা রাখতে হবে।
আঁকতে পারছো আমার সাথে সাথে? Yes, sir. ঠিক আছে, এবার একটু লাইন মোটা করার জন্য ডাবল লাইনিং দিতে হবে। আমার এখন আর ধৈর্য নাই, অনেকক্ষণ পড়াইছি তো, 3টা একটা ব্যাচ পড়াইছি, 4টা একটা পড়াইছি, এখন আবার তোমাদের পড়াইছি। অনলাইনে পড়াইতে অনেক কষ্ট, মাথা ধরে যায়। বোর্ডে পড়াইতে যা কষ্ট তার চেয়ে অনলাইনে অনেক বেশি কষ্ট। এটা আসলে পরীক্ষা আঁকতে পারবা? বলো Yes, না। sir. ইনশাআল্লাহ। কিন্তু তোমাদের বইতে যে ছবি আছে একটা, ওইটা পারবা না, ওটা কঠিন। এই যে দেখো, এই যে এটা, এটার দিকে তাকাও। ওটার চেয়ে আমি এখন যেটা আঁকছি এটা সোজা না? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। কারণ ওটা পরীক্ষা আঁকতে কষ্ট হবে, এই জন্যই আমি এটা আঁকলেই হবে, একই জিনিস। ওখানে একটু বেশি ইয়ে করছে আর কি, সঠিকটা আনার চেষ্টা করছে। ওটাও তো আর সঠিক না, ওটার মধ্যে তো হাইপোথেটিক্যাল, আমরা একটু সিম্পলিফাই করে দিলাম। আচ্ছা, তোমরা কি ভাবছো রোজায় কয়টায় পড়বা? রোজায় তো 7টায় আমি পড়াতে পারবো না বাবা। রোজায় আমি 7টায় পড়াবো কিভাবে? ইফতার করবো 6:30টায়, তারপর কি 7টায় পড়ানো সম্ভব? তারপর আবার তারাবি আছে না, তারাবি আছে না। স্যার, আমাদের ব্যাচ আমরাই তো স্যার করতে পারবো না। আমাদের ব্যাচকে আবার আগের মতো করে দিবেন, যে 3টার সময় আমরা যে যার মতো করবো। যে কোনো একটা বুদ্ধি বাইর করতে হবে তো। তোমরাও কারণ স্যার ভাবো, এখানে আমিও স্টুডেন্ট ভাবি। কম স্যার, এর জন্য যদি স্যার আগের মতো করে দেন তাহলে খারাপ হবে আগের মতো কিরকম মনে নাই তো আমার। না স্যার। আগে যে আমরা আমরা নিজেরা করতাম না স্যার, যে এক একটা ব্যাচে 3টার ব্যাচে করতাম, তারপরে 4টার ব্যাচে যে যার মতো করতাম। না, এখন সবই, ও আচ্ছা সেটা, হ্যাঁ সেটা পারো, সেটা পারো, কিন্তু এই 7টায় পড়ানো যাবে না বাবা, আমি তাহলে বাঁচবো না, এই যে মরে যাবো। মানে রোজার মাসের জন্য যতদিন না, না রোজার খুলবে। মাসে আমরা 7টায় পড়বো না, ঠিক আছে? তোমরাও তো একটু রোজা রাখবা, নামাজ পড়বা না, বলো? জি স্যার। জি স্যার, আমরাও করতে কি পারবো না। অবস্থা, টাইমটাই স্যার ভালো হয় মানে রোজার সময়। কে কখন মরে যায়, হঠাৎ হঠাৎ মানুষ মরে যাইতেছে। নামাজ পড়িও, যে যে ধর্মের আছো, ধর্ম আল্লাহকে একটু ডাকিও, বুঝছো? কখন কি হয়ে যায় কোনো ঠিক নাই। যেসব মানুষ ঠাস ঠাস করে মরে যাইতেছে, ভাবাই যায় না। তো যাই হোক, এখন আমরা আঁকলাম না, আঁকলাম, এই লাইনটা শুধু ভুলে দিয়ে ফেলছি, এটা বাদ, আর বাকি সব ঠিক ছিল। এবার আমরা একটু চিহ্নিত করি, দেখি মনে আছে কতটুকু চিহ্নিত। এখানে আবার নিচে কিন্তু একটা, এই যে এরকম এখানে যে নিলয় পর্দা আঁকছো, নিচেও একটা পর্দা আছে, কিন্তু সেটা ওই যে ঢাকা পড়ছে, দেখাইতে পারতেছি না। এই কোন কোন জায়গা থেকে একটু ফাঁক ফোকর দিয়ে দেখাইতে পারলে দেখাও, না দেখাইতে পারলে নাই। আচ্ছা, তো এবার আমরা ছোট করে একটু দেখাইলাম। এই যে এই দুই অলিন্দের মাঝখানে তো একটা পর্দা আছে, তোমার নিচের সমস্যা। দুই অলিন্দের মাঝখানে একটা পর্দা আছে, সেটা অল্প অংশ বিশেষ দেখাইলাম। কিচ্ছু শুনি না মা, তুমি কথা বলিও না, তোমার কথা কেটে 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 আসে, কিচ্ছু শুনি না। দেখা যাচ্ছে এতে শুনি তো নাই, বরং আরো বিরক্ত লাগে, অনেকক্ষণ ধরে আসতে থাকে। হ্যাঁ ইশরাত, কথা বলিও না, তোমার নেটের সমস্যা। করোনারি শিরা দেখি না কেন? করোনারি শিরা দেখো না কেন? এই যে এটা কি, এটা কি? এটা নিম্ন মহাশিরা, এটা ঊর্ধ্ব মহাশিরা, এটাই তো করোনারি শিরা, দেখো না কেন? করোনারি ধমনী দেখো না? ও, করোনারি ধমনী তো এখনো আঁকি নাই, এটা এখান থেকে দিতে পারো। এই এটা পরে দেখালো, এরকম অসুবিধা নাই। এই যে করোনারি ধমনী, এই। তবে তোমাদের বইয়ের যে ছবিটা দেখছো তার চেয়ে এটা ভালো, কেন জানো? তোমাদের বইয়ের এই ছবির মধ্যে করোনারি শিরা, করোনারি ধমনী কোনোটাই দেখায় নাই। আমি তো তবু এই ছবির মধ্যে সবই দেখাইছি। ঠিক আছে, এবার আমরা চিহ্নিত করতে পারবো কিনা? আমি এখানে চিহ্নিত করব না, আমি পড়া ধরবো, তোমরা নিজেরা চিহ্নিত করো। এটার নাম বলো।
বলো। নিম্ন মহাশিরা। হ্যাঁ, কি কাজ? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে প্রত্যঙ্গগুলো আছে এখান থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত ফুসফুসের রক্ত নিচের অঙ্গ নিয়ে আসা। থেকে কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, এটার নাম বলো। ঊর্ধ্ব মহাশিরা। হ্যাঁ, আর এটার নাম বলো। করোনারি শিরা। হ্যাঁ, থ্যাংক ইউ। এরা সবাই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসলো। এই দরজাটার নাম বলো। ট্রাইকাসপিড কপাটিকা। হ্যাঁ, ট্রাইকাসপিড কপাটিকা। যখন এই চেম্বার চাপ দেবে, রক্ত উপর থেকে নিচে নেমে আসবে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। তারপর এই চেম্বার যখন চাপ দেবে, তখন সেই রক্ত এই নলের মধ্যে ঢুকবে। এখানে একটা কপাটিকা আছে, নাম বলো। আগে নলের নাম বলো, তাহলে ভালো হবে। নলটার নাম কি, যে নল দিয়ে রক্তটা বের হয়ে যাবে? পালমোনারি সেমিলুনার কপাটিকা। পালমোনারি সেমিলুনার কপাটিকা। আর এই নলের নাম কি? পালমোনারি ধমনী। হ্যাঁ, এটা কি করবে? রক্ত বের করে কার্বন ডাই অক্সাইড ফুসফুসে দিয়ে দিবে। রক্ত ফুসফুসে নিয়ে পাঠিয়ে যাবে। দিবে। হ্যাঁ, পাঠায় দিবে, ঠিক আছে। চলে গেল ফুসফুসে রক্ত। ফুসফুসের কাজ হচ্ছে এই রক্তের কার্বন ডাই অক্সাইডটাকে রেখে অক্সিজেন মিশিয়ে দেওয়া। সেই ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত এই দুইটা নল দিয়ে এসে ঢোকে। এই নল দুইটার নাম হচ্ছে কি? পালমোনারি পালমোনারি শিরা। শিরা। এই নল দুটার নাম কি? পালমোনারি শিরা। হ্যাঁ, এই নল দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত আসলো, তারপরে এই রক্ত নিচের দিকে যাবে যদি এই চেম্বারটায় চাপ দেয়। এই দরজাটা খুলে যাবে। এই দরজাটার নাম কি? বাইকাসপিড কপাটিকা। বাইকাসপিড কপাটিকা। আসলো রক্ত, অক্সিজেন যুক্ত রক্ত না। এবার এই চেম্বার যদি চাপ দেয়, তাহলে রক্ত এই নলের মধ্যে ঢুকবে। এই নলটার নাম কি? অ্যাওর্টা। অ্যাওর্টা। বাংলায় কি বলে? মহাধমনী। মহাধমনী। হ্যাঁ, মহাধমনী। এই নল দিয়ে ওই অক্সিজেন যুক্ত রক্ত একেবারে জোরে বের হয়ে যাবে শরীরের সব জায়গায়। আর এখানে যে কপাটিকা আছে, সেমিলুনার কপাটিকা, এই দরজার নাম কি? অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা, কারণ এটার নাম অ্যাওর্টা। এখানে আবার এই অ্যাওর্টার গোড়ার থেকে গাছের শিকড়ের মতো দুই দিকে দুইটা ধমনী বের হয়ে যায়। এই ধমনী দুটার নাম কি বলো? করোনারি। করোনারি ধমনী। এদের কাজ কি? অক্সিজেন যুক্ত রক্ত এই হার্টের সব জায়গায় ছড়িয়ে দেওয়া। বুঝতে পারছো না পারো নাই? কথা বুঝছো না বোঝো নাই? আজকের পড়া এই পর্যন্তই। এই ছবি তুলে আমি গ্রুপে দিয়ে দিতেছি। এই ছবিটা বারবার প্র্যাকটিস করে সব জায়গাগুলো ভালো করে শেখো। এইটার নোটই আমি আগামী ক্লাসে দিব। নোট লিখতে 5-7 মিনিট লাগবে, কিন্তু ছবিটা ভালো করে শিখতে পারলে তোমার কোনো সমস্যা নাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।